আমরা আজকে পুরো ভয়েস ডিসঅর্ডার। ভয়েস ডিসঅর্ডার আমরা জানি যে আমাদের মানে এই যে এরকম একটা ব্যাপার, হ্যাঁ, এটা হচ্ছে ভয়েস ডিসঅর্ডার। ভয়েস ডিসঅর্ডারের মধ্যে আমরা জানি ভয়েস ডিসঅর্ডার একটা উদাহরণ তো দিলাম কীভাবে শব্দটা হয়। এখন এই শব্দগুলো এই ভয়েসটা ডিসঅর্ডার কেন হচ্ছে? একটা কজ হচ্ছে নোডিউস। ভয়েস ডিসঅর্ডার বলতে ভোকাল কর্ডের অ্যাবনর্মালিটি, অসুস্থ অবস্থা। ভোকাল কর্ড কাকে বলে এটা বিস্তারিত আলোচনা পরের বার আমরা আসতেছি। আমরা আগে কেন পড়তেছি, কী কারণে আমরা ক্লাসটা করব সেটাকে বোঝার চেষ্টা করতেছি। আমরা যে আজকের ক্লাসটা কেন করতেছি তা আগে বুঝি, তারপরে কীভাবে কী কারণে এই রোগটা হয়, তাহলে আমরা অটোমেটিক তার ভিতরে আমাদের একটা মোটিভেশন তৈরি হয়ে যাবে। তাহলে ভয়েস ডিসঅর্ডার মানে ভোকাল কর্ড, তোমরা বোঝার চেষ্টা করো। এইটা হচ্ছে আমার থাইরয়েড কার্টিলেজ। এটা কি হচ্ছে? থাইরয়েড কার্টিলেজ। কী নাম? এই থাইরয়েড কার্টিলেজের পিছন দিকে একটি লিগামেন্ট থাকে, যে লিগামেন্ট বলতেছে ভোকাল ফোল্ড। আর এই ভোকাল ফোল্ডটাকে বলতেছে, বা এই ভোকাল লিগামেন্টকে বলতেছে ভোকাল কর্ড। কি বলতেছি আমরা? ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডের মধ্যে যদি ভোকাল কর্ড অসুস্থ হয়, ভোকাল কর্ডের মধ্যে যদি নোডিউলস হয়, তবে সেটাকে আমরা বলতেছি ভয়েস ডিসঅর্ডার। ভয়েস ডিসঅর্ডার মানে কি? আমি কথা বলতে পারতেছি না। ভয়েস ডিসঅর্ডার তুমি কী করে বুঝবা? সিমটম। আসলে আমরা সিমটমটা বুঝি নেই। সাইন অ্যান্ড সিমটম অফ ভোকাল কর্ড ডিসঅর্ডার। হ্যাঁ, কী হবে? আমার কথা বলতে কষ্ট হবে, আমার কথা বলতে ইফোর্ট বেশি লাগবে। কি একটা বললাম, কি ইফোর্ট বেশি লাগবে? কথা বলতে তোমার কষ্ট হচ্ছে, এটাকে ইফোর্ট বেশি হবে তোমার, নাম্বার ওয়ান। তাহলে ইফোর্ট বেশি লাগবে, ইফোর্ট বেশি লাগবে। হ্যাঁ, বেশি লাগবে। আমি বাংলায় লিখলাম যাতে বুঝতে সুবিধা হয়। এবং এই জায়গাটা ব্যথা অনুভব হবে। কী হবে? ল্যারিংসে ব্যথা অনুভব করবে। কী করবে? ব্যথা লাগবে। তারপর কি হবে? আমার কথাগুলো হর্সনেস হবে। হর্সনেস মানে ঘোড়া যেমন ফ্যাস ফ্যাস করে, এরকম শব্দরা ঘোড়ার ফ্যাস ফ্যাস জাতীয় শব্দ আসবে। হর্সনেস অফ ভয়েস। কি হবে? হর্সনেস অফ ভয়েস। আর কি হবে? আমার কথাগুলো ভেঙে মেবে আসবে এবং শব্দগুলো অস্পষ্ট উচ্চারণ আসবে, এবং এই শব্দগুলো অস্পষ্ট এবং ভেঙে ভেঙে আসবে। এগুলো শব্দের স্পিচে কী হবে? সমস্যা হবে। স্পিচে কী হবে? সমস্যা হবে। সমস্যা হবে। এবার আসো যে এই ভয়েস ডিসঅর্ডার হচ্ছে কেন? হওয়ার পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে ভোকাল কর্ডে স্ট্রেন হচ্ছে। ভোকাল কর্ডে কী হচ্ছে? স্ট্রেন। আচ্ছা, ও যেটা বললো সেটাই আমরা ধরি যে ভোকাল কর্ডের নোডিউল। এবার আসলে নোডিউলস কাকে বলে? নোডিউলস তোমরা দেখবে আমাদের স্কিন অনেক নোডিউলস হয়, দেখবা যে বিভিন্ন স্কিন এরকম বড় বড় চাকা হয়। সেই চাকাগুলো দেখতে কোনো ব্যথা, চাপ দিলে ব্যথা অনুভব হয় না, মুভমেন্টও হয়, কোনো পুস ইনফেকশন কিছুই হয় না, একটা চাকার মতো লাগে। দ্যাট ইজ এ নোডিউলস। আমাদের স্কিনেও হয়। অনুরূপ একটি নোডিউলস যেটাকে আমি ভোকাল কর্ড মাস বলি। কি বলতেছি আমরা? ভোকাল কর্ড মাস, MASS, মাস। কোথায় হচ্ছে? ভোকাল কর্ডে হচ্ছে। ঠিক আছে? এইটা ওই নাসের মতো একটি গোলটি, একটা ছোট্ট সাদা একটি চাকার মতো, যেটাকে আমরা বলতেছি ভোকাল কর্ড নোডিউলস, মাস বা নোডিউলস। এখন এই নোডিউলসটা কেন হয়? মেকানিজম, তাই তো? আসলে মেকানিজম বলি আমরা। এই মেকানিজম যেটা বলতেছি সুস্পষ্ট না, তবে তোমাদের ধারণা দেওয়ার জন্য বলতেছি। হয় কি, যখন আমরা খুব জোরে চিল্লান দিই, খুব জোরে একটা চিল্লান দিলাম, তখন ভোকাল কর্ডের মধ্যে একটা স্ট্রেন হয়। তাহলে স্ট্রেন কাকে বলি? আমরা বুঝছিলাম না যে মাসেলের মধ্যে যদি মাসেল ফাইবার যদি পার্শিয়ালি ছিঁড়ে যায়, তাকে কি বলতেছি? স্ট্রেন হয়ে গেল, তাই তো? অনুরূপ স্ট্রেন কোথায় হচ্ছে? ভোকাল কর্ডে হচ্ছে। কোথায় হচ্ছে? ভোকাল কর্ডে হচ্ছে। তাহলে এই স্ট্রেন যখন হয়, ওই জায়গায় হিলিং ভালো হয় না, পর্যাপ্ত রেস্ট দিচ্ছি না। আমি প্রচণ্ড চিল্লান দিচ্ছি একটা, সেই চিল্লানোর পরে ওই জায়গায় স্ট্রেন হয়েছে,
কিন্তু আমি আবার হিলিং হওয়ার জন্য আমি পর্যাপ্ত রেস্ট দিই, তারপরে আবার চিল্লাইতেছি, ক্যাচ 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 চিল্লা হইচই করতেছি না। এর ফলে আস্তে আস্তে ওই জায়গায় হিলিং না হওয়ার কারণে ওই জায়গায় একটা গুলটির মতো অবস্থা তৈরি হয়, যেটা আমাদের বাহ্যিক জায়গায় আমরা দেখি। বুঝাইতে পারছি না? এই নুডলস হয়ে গেল। তাহলে এই নুডলস হওয়ার কারণেই কি হচ্ছে, এই হর্সনেস অফ এই লক্ষণগুলি দেখা দিচ্ছে। তাহলে কেন হচ্ছে বললাম হিলিং, চোরে চিল্লান্দার কারণে, হিলিং না হওয়ার কারণেই এই নুডলসটা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কি কি কারণে, কি কি রিস্ক ফ্যাক্টর কারণে আমাদের এই নুডলসটা হতে পারে। একটা বিষয় বোঝার চেষ্টা করো। আমরা মেকানিজম বললাম, স্ট্রেন হওয়ার পরে নুডলস হচ্ছে, কী এটা বললাম, এটা মেকানিজম। এটা কি মেকানিজম? এখন আমি বলতেছি কী কী রিস্ক ফ্যাক্টর এই নুডলস হওয়ার পিছনে দায়ী হবে। আচ্ছা ধরো একটা বাসের কন্ট্রাক্টর অনাবর চিল্লাইতেছে না, এই মিরপুর কালচি চিল্লাইতেছে না? কত জোরে চিল্লায়, চিন্তা করতে পারো তোমরা। একটা ফেরিওয়ালা, হ্যাঁ, এই পুরাতন ল্যাপটপ বিক্রি করবেন বলতেছে কি না? আচ্ছা, টিচার, আমরা যাই, আমরা কথা বলতেছি, আমি কত জোরে চিল্লাইতেছি তোমাদের সাথে, একজন টিচার কত চিল্লাইতেছে। তাহলে টিচার, ফেরিওয়ালা, কন্ট্রাক্টর, অনবরত যারা কথা বলে তাদের এই সমস্যাগুলো হয়, এবং তাদেরই এইটা। আর বয়স কত, রিস্ক ফ্যাক্টর কী কী হবে, আমরা রিস্ক ফ্যাক্টর আলোচনা করব। তাহলে এই প্রফেশনে এই কী হইলো, ভোকাল কর্ড স্ট্রেন হইলো, তারপর কী হলো, আস্তে আস্তে একটা নুডলসের মতো অবস্থা তৈরি হইলো। রিস্ক ফ্যাক্টর কাকে বলে? এই টিচার তো মনে করো কয়েক হাজার কয়েক লাখ টিচার আছে, সবার কি হয়েছে? সবার তো আর ভোকাল কর্ড তোমার নুডলস হচ্ছে না, ভোকাল কর্ড ডিসঅর্ডার হচ্ছে না। তার কার হচ্ছে? তার যাদের হবে তাদের পিছনে কিছু রিস্ক ফ্যাক্টর দায়ী। বুঝাইতে পারছি? রিস্ক ফ্যাক্টর কারে বলতেছি আমরা? ওই সকল ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলো এই ঘটনা তৈরি হওয়ার পিছনে নিয়ামক হবে, উৎসেচক হিসাবে কাজ করবে। উৎসেচক কী জিনিস? প্রভাবক হিসাবে ইনডাইরেক্টলি কাজ করবে। বুঝাতে পারছি? প্রভাবক কী জিনিস? যেমন ধরো এরফান যাবে, সাপোজ মনে করো যাত্রাবাড়ি। এখন এরফান যাইতে চাইতেছে, ঠিক আছে, কিন্তু ও একা যাইতে পারবে না। ও বলবে যে তুই সাকিব তুই যাবি। সাকিব যদি যায় তাহলে ও যাবে। তাহলে সাকিব এখানে কি উৎসেচক বা প্রভাবক বা নিয়ামক। বুঝাইতে পারছি না? এবার আসো রিস্ক ফ্যাক্টর। কী কী রিস্ক ফ্যাক্টর এই ভোকাল কর্ড ডিসঅর্ডার, ভোকাল নিউরোসিসের পিছনে দায়ী? যাদের বয়স 20 থেকে 50, কি ফিমেল, কারা বেশি হওয়ার সম্ভাবনা বেশি? ফিমেল। হরমোন ডিসঅর্ডার, যেমন থাইরয়েড হরমোন। কি যেমন? আচ্ছা, আর কি হইতে পারে তোমার? এই যে বললাম টিচার প্রফেশন একটা দায়ী। তারপর কি তোমার না, তারপর হলো তোমার ইনফেকশন। যদি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আর কি দায়ী তোমার? ওই গ্যাস্ট্রিক কারণ, গ্যাস্ট্রিক মানে স্টোমাক দায়ী। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে গলা ধরো, এই যে ট্রাকিয়া, এটা দেখলে বুঝবা তোমরা। এই যে আমার এটা হলো ট্রাকিয়া, এটার উপর কি থাইরয়েড কার্টিলেজের, কি এই থাইরয়েড কার্টিলেজের পিছনে কে আছে? ভোকাল কর্ড। কে আছে পিছনে? ভোকাল কর্ড। তাহলে এটা যদি ভোকাল কর্ড হয়, খেয়াল করো, এইটা হচ্ছে আমার ভোকাল কর্ড, এটা হচ্ছে আমার থাইরয়েড কার্টিলেজ। কি থাইরয়েড কার্টিলেজ? এর পিছনে কে আছে? ইসোফেগাস। কে আছে? ইসোফেগাসটা কেমন? ইসোফেগাসটা হচ্ছে স্লিট লাইট। ইসোফেগাস এটা তো খোলা, মানে এরকম মোটাই থাকবে সবসময়, বাট ইসোফেগাসটা সবসময়টা থাকবে না, ও স্লিট, ও একটার সাথে একটা লেগে থাকবে। যখন আমরা খাই, ধরো এটা এই আমার বুড়া আঙুলটা আমার ইপোগ্লুটিস, পিছনে একটা আছে তোমার মনে করো যে ইসোফেগাস, নিচেরটা কি? ইসোফেগাস। এখন আমি যখন খাইলাম, মনে করো সাপোজ আমি ধরো একটা ভাত খাচ্ছি, ভাতের একটা বলাস বা মনে করো একটা বিস্কুট খাচ্ছি, আমি গিলবো না? চাবানোর পরে যখন আমি গিলবো, তখন আমার মুখ মনে করে এখানে আছে, আমি যখন গিলবো তখন এই ইপিগ্লুটিসটা, এটা কি ইপিগ্লুটিসটা এরকমভাবে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে এই স্কিনটা, এই যে আমার যে ইসোফেগাসটা ফাঁক হবে, মুখটা এরকম ফাঁক হয়ে যাবে। ওই বিস্কুটের দলাটা এখানে প্রবেশ করবে, আমাকে এসে আমার স্টোমাকে যাবে। কোথায় যাবে? স্টোমাকে যাবে। তাহলে এই কারণে এটা হচ্ছে মেকানিজম বুঝাইলাম।
এখন দেখো যে এই দুই ফুসফুস এতে ট্রাকিয়া, তাহলে এই আমার যে বুকে যদি ফুসফুসের পরেই তো ভোকাল কর্ড, ট্রাকিয়ার পরে ভোকাল কর্ড, তাহলে ফুসফুসে যদি ইনফেকশন হয় তাহলে আমার ভোকাল কর্ড ইনজুর হবে, ভোকাল কর্ড ডিসঅর্ডার হবে। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন একটি কমন রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপ বা ফর ফর মেকানিজম অফ ভোকাল কর্ড ডিসঅর্ডার, ঠিক আছে, বা নুডলস। আরেকটা ব্যাপার হলো যে অ্যাসিডিটি। ধরো আমার স্টোমাক, ধরো এখানে আমার প্রচুর অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে আমরা বলছিলাম যে এই যে বাল্ব ছিল এখানে, বাল্ব বলছিলাম না যে এই বাল্বটা ঠিকমতো ক্লোজ হচ্ছে না, তাহলে এখান থেকে খালি ঢেকুর উঠতেছে, অ্যাসিডিটি উঠতেছে, টক পানি আমাদের গলা দিয়ে ওঠে না, এই টক পানি গিয়ে আমার এই আলটিমেটলি ওই ইসোফেগাসের কাছাকাছি হলো তোমার ভোকাল কর্ড, পরে অ্যাসিডিটিও আমার কী করে ভোকাল কর্ডকে ডিসঅর্ডার হইতে ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এবং ডিসঅর্ডার নুডলস তৈরি করে। তাহলে অ্যাসিডিটি কার অ্যাসিডিটি, কোথায় অ্যাসিডিটি? স্টোমাকের অ্যাসিডিটি। এই অ্যাসিডিটিও কী হইতে পারে আমাদের ভোকাল কর্ড ডিসঅর্ডার, ভোকাল নুডলস তৈরি করতে পারে। তাহলে এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, এগুলো হচ্ছে সিমটম। লক্ষণ কি বললাম আমরা? ওই যে বললাম গলায় সব সমস্যা এগুলো তৈরি হচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমাদের এই তোমার এই ভোকাল কর্ড ডিসঅর্ডারে, ভোকাল কর্ডের প্রবলেমগুলির জন্য যদি চিকিৎসা বলি তাহলে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি। এখন এই ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি আমরা এই ক্লাসের শেষে আমরা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব যে আমরা এমন থেরাপি দিব যেই কর্ডটা আমরা অনেক কিছু করব, কিন্তু কর্ডটাকে আবার আমরা কি করব, আমরা অ্যাক্টিভ করব। আচ্ছা, এবার আসো, ধরো আমরা পড়ব ক্লাসে পরে এই নুডলসটা আছে, দেখবা তোমার পরবর্তী সময়ে ও কাঁপতেছে, কেঁপে 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 আমার ভয়েস তৈরি করতেছে। আর কাঁপতেছে, কাঁপার কারণে এখানে আমাদের বুক শ্বাসনালী থেকে বাতাস আসতেছে। যদি এখানে নুডলস হয় তাহলে ও বন্ধ হবে না। ব্যাপারটা এরকম, যদি ধরো এটা একটা ভোকাল কর্ড, এখানে একটা ভোকাল কর্ড আছে। এখন এই দুইটা পুরাপুরি মিলবে না, কারণ সমান আছে। কিন্তু যদি এই জায়গাটা নুডলস হয় তাহলে কিন্তু মিলবে না। ধরো এই জায়গায় যদি নুডলস হয় তাহলে এটা কি মিলবে? দুইটা মিলবে না। যদি না মিলে তাহলে শব্দ ঠিকমতো উচ্চারণ হবে না। ধরো আমার এই দুই আঙুলটা মিলছে, যদি এই জায়গায় একটা নুডলস হয় তাহলে এরকম ফাঁক থাকবে, ফাঁক তাহলে শব্দগুলো ফ্যাস হয়ে বেরোবে। বুঝতে পারছি? এছাড়াও এই ভোকাল কর্ডটা অনেক সময় প্যারালাইসিস হয়ে যায়, মুভ করে না, তাহলে শব্দ বেরোয়, কোনো বাতাস বেরোয়, কোনো শব্দ বেরোবে না। এটাকে বলে ভোকাল কর্ডের প্যারালাইসিস, এটাও হতে পারে। তাহলে ভোকাল কর্ড ডিসঅর্ডার বললাম, ভোকাল কর্ড নুডলস বললাম, যেগুলো ভোকাল কর্ডের ডিসঅর্ডার হিসাবে তাই মানে কাজ করে। আমরা যারা স্পিচ থেরাপি যারা আছি, আমরা যারা ফিজিওথেরাপি আছি, যেগুলো আমরা কী করব, আমরা এই নুডলসটাকে রাখা অবস্থায় নুডলসটাকে হিলিং হইতে সাহায্য করব, এবং শব্দ বের হইতে আমরা কী করব, তাকে সহযোগিতা করব। এবং উইদাউট ইফোর্টে এই ভোকাল কর্ড রেস্টিং অবস্থায় হিলিং হইতে আমাদের কী করব, আমরা মূলত এখানে কার্যকরী ভূমিকা রাখবো এবং রোগী সুস্থ হয়ে উঠবে। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে ভয়েস ডিসঅর্ডারের মূলত যে আলোচনা বিষয় সেইটা। এবার আসবো যে আমরা এখন দেখব যে ভোকাল কর্ডটা আছে কোথায় আর কীভাবেই বা শব্দটা উচ্চারণ হয়। এটা আমরা কি কারণে আমরা পড়বো তা বুঝলাম, এখন কি পড়বো সেটা আমরা দেখতেছি। আসো, আমাদের এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে ল্যারিংস। আমাদের কি বুঝতে হবে? ল্যারিংস কতটুকু? ল্যারিংস হচ্ছে এই যে আমাদের মুখের এই যে এতটুকু, এটাকে আমরা ল্যারিংস বলতেছি। হ্যাঁ, এই ল্যারিংসের আগে আমাদের এই যে আমরা যদি হা করি, আমার গলা যেটা দেখতেছো সেটা হচ্ছে ওরোফেরিংস। কি দেখতেছো সেটা? ওরোফেরিংস। তার উপরে কি দেখতেছো? নেজোফেরিংস। ধরো এই নাক থেকে এখানে এতটুকু, এটা নেজোফেরিংস। হা করলে যেটা দেখতেছো সেটা হচ্ছে ওরোফেরিংস, তার নিচে হচ্ছে ল্যারিংস বা তোমার ল্যারিঙ্গোফেরিংস বলতে পারো তোমরা। তাহলে এই ল্যারিংস যেটা আমরা বলতেছি যে আলোচ্য বিষয়, সেই ল্যারিংসে বেশ কিছু পার্টস আছে। কি পার্টস? কিছু আনপেয়ার কার্টিলেজ আছে, কিছু পেয়ার কার্টিলেজ আছে। কি বলছি? কিছু আনপেয়ার, কিছু পেয়ার। আসো আমরা এটা নিয়ে আলোচনা করি। তাহলে ল্যারিংসে আমরা কি দেখলাম? ল্যারিংসে আমরা দেখলাম যে তিনটি আছে আনপেয়ার আর তিনটা হচ্ছে পেয়ার। তাহলে তিনটা আনপেয়ার আর তিনটি পেয়ার
কার্টিলেজ কি আছে? আচ্ছা, তিনটা আনপেয়ার কার্টিলেজ কি কি? একটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, একটা কি হচ্ছে একটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, একটা হচ্ছে ইপিগ্লোটিস। কি দেখছি আমরা? ঠিক আছে, এই তিনটা হলো কি? তিনটা হলো আমাদের আনপেয়ার, মানে জোড়া না, একটা করে। এবার পেয়ার কি কি? পেয়ার হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যারিটোনয়েড, দুই নম্বর কি আছে? কর্নিকুলেট, তিন নম্বর হচ্ছে কিউনিফর্ম, এটা কি জোড়া জোড়া? এটা কি আছে? এটা জোড়া জোড়া, এটা কি আছে? জোড়া জোড়া। আশিক দলে ভালো হয় না, ভোটটা দেওয়া যায় তো? আশিক দলে তো ভোটটা দেখা যায় সম্পূর্ণ ভালো, কিন্তু ওর হবে কেমনে? হাইট হবে না তো। আচ্ছা, আলোচনা আমরা আগে ওদিকে যাই না, শেষ করতে হবে, এমন থাকুক। আচ্ছা, শেষ করো তাহলে। তিনটা আনপেয়ার, তিনটা পেয়ার। আচ্ছা, এখন এটা আছে কোথায়? এই ল্যারিংসের মধ্যে। তিনটা পেয়ার, তিনটা আনপেয়ারের মধ্যে আমরা সবচেয়ে আগে আলোচনা করব থাইরয়েড কার্টিলেজ। কি আলোচনা করব? থাইরয়েড কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ কোনটা? তো খেয়াল করো, আমি আমার মডেলে দেখাচ্ছি। এই যে দেখতেছো তোমরা, এটার উপরে এখান থেকে নিয়ে এই পর্যন্ত। ঠিক আছে, আশিক একটু এদিকে আসো, একটু এই পাশে আসো, এনে দাঁড়ো। তোমাদের বোঝার সুবিধার্থে বলতেছি, খেয়াল করো। এই যে দেখতেছো, এটা হচ্ছে ওই যে অ্যাডামস অ্যাপেল। কি বলতেছি আমরা? অ্যাডামস অ্যাপেল। তাহলে এই যে এলাকাটা দেখতেছো, এটাই হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। এটা কি? থাইরয়েড কার্টিলেজ। আর এইটার নিচে কি আছে? ক্রিকয়েড কার্টিলেজ। নিচে কি আছে? ক্রিকয়েড কার্টিলেজ। ঠিক আছে, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। ওকে, আচ্ছা এবার আসো, এই যে থাইরয়েড কার্টিলেজটা পড়লাম, এই থাইরয়েড কার্টিলেজের বাচ্চা অবস্থায় ভার্টিব্রা কোন লেভেলে থাকবে? ভার্টিব্রা অবস্থা, বাচ্চা অবস্থা, এই থাইরয়েড কার্টিলেজটা থাকবে হলো, ল্যারিংসটা থাকবে C1 থেকে C4, এবং যখন অ্যাডাল্ট হবে তখন C4 থেকে C6। আচ্ছা, এই কথাটা কি বুঝাইতে চাচ্ছি? আমরা বুঝাইতে চাচ্ছি ধরো এই যে বাচ্চা যখন থাকবে তখন C1 থেকে C4 পর্যন্ত ল্যারিংসটা থাকবে। ঠিক আছে, যখন অ্যাডাল্ট হবে তখন এই যে 1 2 3 4, এই 4 থেকে এই 6 এই লেভেলে থাকবে অ্যাডাল্ট অবস্থায়। মানে আমাদের যে অবস্থা আছে তাহলে C4 থেকে C6। আচ্ছা, এই যে তোমার থাইরয়েড কার্টিলেজ আমরা পড়তেছি, হ্যাঁ, এই থাইরয়েড বা ল্যারিংসের ফাংশন কি? ফোনেশন করা, শব্দ উচ্চারণ করা। এই যে আমি কথা বলতেছি, শব্দগুলো তোমরা শুনতেছো, এ কে উচ্চারণ করতেছে? ভোকাল কর্ড। দ্যাট মিনস হচ্ছে ল্যারিংস। কে করতেছে? ল্যারিং করতেছে। আচ্ছা, এবার আসো যে এই থাইরয়েডের আছে কই? থাইরয়েড কার্টিলেজটা আছে কোথাও? অবস্থানটা একটু চিন্তা করো যে এর উপরে কি আছে? হায়োড বোন। উপরে কি আছে? হায়োড বোন। নিচে কি আছে? ক্রিকয়েড কার্টিলেজ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বাউন্ডারি যদি ধরি,
বা উপরে কি থাকবে? উপরে হাইওয়েড বোন, ঠিক আছে। নিচে কি থাকবে? বনই আছে না, হ্যাঁ। নিচে কি থাকবে? ক্রিকয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ। আচ্ছা, সামনের দিকে কি আছে? অ্যাডামস। সামনের দিকে কি আছে? সামনের দিকে তোমার অ্যাডামস অ্যাপেল আছে, পিছন দিকে ফ্রি, পিছন দিকে কোনো অ্যাটাচ নাই। সামনের দিকে তোমার যেটা বলতে বুঝি আমরা যে যে আর্চ, সামনের দিকে আমরা কি বলবো? আর্চ। এটা হচ্ছে আর্চ, পিছন দিকে ল্যামিনা। তো এই আর্চটা ফিক্স, ফিউজ। সামনের দিকের যে ডেস্কের ফিউজ না লাগানো, পিছন দিকে কিন্তু ফ্রি, পিছন দিকে এটা ফ্রি। সামনের দিকে আর্চটা লাগানো আছে, পিছন দিকে এটা কি আছে? ফ্রি আছে। আচ্ছা, এবার আসো যে এই থাইরয়েড কার্টিলেজের আমরা বাউন্ডারি উপরে বললাম, নিচে বললাম। এবার সামনের দিকে যেই আছে এটাকে আমরা বলছি কি বললাম? আমরা অ্যাডামস অ্যাপেল বললাম। কি বললাম? অ্যাডামস অ্যাপেল। এখন পুরুষের যতটা প্রমিনেন্ট, মহিলাদেরটা তেমন প্রমিনেন্ট না। কেন প্রমিনেন্ট না আর কেন প্রমিনেন্ট, এটা একটু বুঝতে হবে খুব গুরুত্বের সাথে। ধরো এই জায়গায় যদি তুমি একটা স্কেল দাও, এটা কত? ধরো 90 ডিগ্রি। কত ডিগ্রি? পুরুষটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়ার কারণে এই কোণাটা এরকম কোণা হয়ে গেছে। কিন্তু যদি আমি 120 ডিগ্রি বানাই, তাহলে এই কোণাটা ভিতর দিকে যাবে, তখন এটা বড় হয়ে যাবে, তখন হবে 120 ডিগ্রি। যার ফলে এই অ্যাডামস অ্যাপল মহিলাদের প্রমিনেন্ট নয়, মহিলাদের প্রমিনেন্ট নয়। আচ্ছা, এই যে অ্যাডামস অ্যাপল দেখতেছো, এইটার পিছন দিকে, সামনের দিকে না। ধরো আমার হাতের যদি পিছন দিকে হয়, তাহলে ভিতর দিকে একটা, ভিতরের দিকে আছে, ভিতরের দিকে এই কোণার মধ্যে কে আছে? ভোকাল লিগামেন্ট আছে। কে আছে? ভোকাল লিগামেন্ট। এখান থেকে শুরু হয়ে পিছনে অ্যারিটেনয়েড যে বোনস আছে, যেটা আমরা দেখাচ্ছিলাম, এখানে লাগতেছে। তাহলে তাহলে এইটা যখন এরকম, এটা যখন এরকম, তখন এই ভোকাল এই কর্ড লিগামেন্টের দূরত্বটা বেশি। বোঝার চেষ্টা করো। ধরো একটা বৃত্ত যদি এরকম হয়, তাহলে এখান থেকে এখানের দূরত্ব বেশি হবে এইটার তুলনায়, কারণ তখন তো চেপে গেছে এটা। এই কারণে পুরুষের ভোকাল লিগামেন্ট লম্বা এবং মোটা, ছোট, এবং শব্দটা পিচটা কি হয়? একটু লো পিচে হয়। আমরা পুরুষের কণ্ঠগুলি অন্যরকম না। কেন কণ্ঠ পার্থক্য? তার এই ভোকাল লিগামেন্ট, ভোকাল কর্ডের কারণে দায়ী। ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমাদের এই কার্টিলেজের মাঝখানে এই জায়গাটাতে থাইরো ইপিগ্লোটিস লিগামেন্ট লাগে। থাইরো ইপিগ্লোটিস লিগামেন্ট। আচ্ছা, এবার আসো আগে ইপিগ্লোটিসটা একটু বুঝায় নি, তাহলে ক্লিয়ার বুঝতে হবে। একটু মনের চোখ বাড়াইতে হবে, আমরা মডেল দেখবো। একটু মনের চোখটা একটু বাড়াও। ধরো এটা আমার, এটা ঠিক আছে, এটাকে থাইরয়েড কার্টিলেজ। এখন আমি যে হা করলাম, জিভের পিছনে আমার ইপিগ্লোটিসটা লাগানো এরকম, ঠিক আছে। ইপিগ্লোটিসটা দেখতে কিরকম? ধরো 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 এই একটা জিভ, ঠিক আছে, এটা জিভ। হ্যাঁ, এইটাকে এইভাবে আমাদের ইপিগ্লোটিসটা লাগানো, আর এখানে এটা হচ্ছে আমাদের এই থাইরয়েড কার্টিলেজ। এটাকে মনে করো থাইরয়েড কার্টিলেজ। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার ইসোফেগাস। এটা কি আমার? কল্পনা করো এটা মুখ। এটা কি আমার মুখ? এটা আমার মুখ। হ্যাঁ। এখন এই ইপিগ্লোটিসটা খুব খেয়াল করো, ইপিগ্লোটিসটা সব সময় এই থাইরয়েডের উপরে এরকম ঘুরতেছে, অলওয়েজ। তোমার আমার ঘুরতেছে এখন। আর এইটা ইসোফেগাসটা এরকম না, এরকম নাই তো, ও আছে এরকম। আর এখানে এসে ধরো এই হচ্ছে আমার স্টোমাক, ওইটার সাথে লাগতেছে। ক্লিয়ার না ব্যাপারটা? ধরো এরকম লাগতেছে। এখন ধরো ওইটা আমি একটু বিস্কুট খাওয়ার কথা বললাম, তখন আমার এই ইপিগ্লোটিসটা সবসময় শ্বাস নিতেছি ওইরকম করতেছে সারাক্ষণ, বুঝছো? যখন আমি বিস্কুট খাচ্ছি
তখন এটা এরকম নেমে যাচ্ছে, নেমে গিয়ে খুব শক্ত করে এই ট্রাকিয়াটা থাইরয়েড কাটিয়েছে বন্ধ হয়ে যাচ্ছে। একটুকু যদি সামান্যতম যদি একটু ধুলা বালি খাবার যদি আমার ট্রাকিয়াতে ঢুকে আমি কিন্তু শেষ, অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে মারা যাবে। আল্লাহ পাক এত সেন্সিটিভভাবে এই ইপিগ্লুটিস রাখছে, চিন্তার বাইরে তোমরা। তার খেয়াল করো, একটু তাকাও আমার দিকে, একটু বোঝার চেষ্টা করো। মনে করো আমার তিনটা আঙ্গুল ইপিগ্লুটিস, আর এটা হচ্ছে আমার হাতটা হলো ল্যারিংস বা থাইরয়েড কার্টিলেজ। এটা কি? থাইরয়েড কার্টিলেজ, ঠিক আছে? আর পিছনে যদি একটা আঙ্গুল রাখো, মনে করো এটা রাখলাম এরকম, তাহলে এটা হচ্ছে আমার ইসোফেগাস, এটা হচ্ছে আমার ইসোফেগাস। মনের চোখটা একটু বাড়াও, তো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আমরা দেখবো, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন খেয়াল করো যে এই যে আমার এই তিনটা আঙ্গুলের পাশে কিন্তু ফাঁকা জায়গা আছে, এই পাশে ফাঁকা জায়গা আছে না? দেখো তো আবুর আঙ্গুলের পাশে, দ্যাট ইজ এটাকে বলা হয় পাইরিফর্ম ফসা। কি বলে এটাকে? ফসা। তাহলে এই যে ইপিগ্লুটিসটা খেয়াল করো, এই যে ইপিগ্লুটিসটা একটা জীবের মতো, একটা পাতার মতো। ইপিগ্লুটিস ঠিক পাতার মতো লম্বা। এই ইপিগ্লুটিসের এইটা হলো আমাদের তোমার সিডোস্ট্রেটিফাইড স্কোমাস ইপিথেলিয়াম, আর এইটা হচ্ছে কলামনার ইপিথেলিয়াম। এই ইসোফেগাসের দুই ধরনের চরিত্র, মানে আমাদের যে ইপিথেলিয়াল লেয়ার আছে দুই রকম। একটা হলো সিডোস্ট্রেটিফাইড স্কোমাস ইপিথেলিয়াম, অনেক ধরনের ইপিথেলিয়াম তোমরা জানো, শুধু ওইটা। আর কলামনার ইপিথেলিয়াম, এক একটা ইপিথেলিয়ামের এক একটা বৈশিষ্ট্য। শুধু একটু বলাই, এই স্কিনেরও একটা ইপিথেলিয়াম লেয়ার। আর আমাদের যে প্রস্রাবের যে নল, প্রস্রাব যে করি, ইউরেথ্রার মধ্যেও কিন্তু একটা ইপিথেলিয়াম আছে, সেখানে কিন্তু কোনো অ্যাবজর্ব হয় না, আর এখানে অ্যাবজর্ব হয়। মিকস মেম্বারটাও একটা ইপিথেলিয়াম লেয়ার। জাস্ট বুঝাইতে চাচ্ছি তোমাদের, একটা ইপিথেলিয়াম লেয়ারের মধ্যে পার্থক্যটা তোমাদের বুঝাইলাম। তাহলে দেখতে কীরকম? পাতার মতো। দেখতে কীরকম? পাতার মতো। আচ্ছা, এখন যে কথাটা বুঝাইতে চাচ্ছি আমি, যে এটা যদি আমার থাইরয়েড কার্টিলেজ হয়, আর আমার এই পাতার মতো, যেটা কি? এটা ইপিগ্লুটিস। যখন আমি খাই তো ইপিগ্লুটিস একদম টাইট হয়ে লেগে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করো যে এই থাইরয়েড কার্টিলেজ, এটা কি? থাইরয়েড কার্টিলেজ। তো এই থাইরয়েড কার্টিলেজের মধ্যে একটু খেয়াল করো, এখান থেকে এখানে একটি ফোল্ড লাগবে, একটা পর্দা লাগবে, একটা মেমব্রেন লাগবে, যেটাকে বলতেছি আমরা ভোকাল ফোল্ড। কি বলতেছি আমরা? ভোকাল ফোল্ড বা ভোকাল মেমব্রেনও বলতে পারি আমরা। আর মাঝখানে যেটা হচ্ছে ভোকাল লিগামেন্ট বা ভোকাল কর্ড। তাহলে খেয়াল করো, ভোকাল কর্ডটা কতটুকু? ভোকাল কর্ড হচ্ছে এই থাইরয়েড কার্টিলেজ থেকে একটি লম্বা লিগামেন্ট এসে আমার এই অ্যারিটয়েড কার্টিলেজের সাথে লাগতেছে। এই লম্বা লিগামেন্টটা হচ্ছে ভোকাল কর্ড, আর পাশে হচ্ছে ভোকাল ফোল্ড বা ভোকাল লিগামেন্ট, ভোকাল মেমব্রেন। আর এই মেমব্রেনটা অ্যাকচুয়ালি ওই যে বললাম পাইরিফর্ম ফসার সাথে রিলেটেড। ক্লিয়ার? এখন দেখবো যে ভোকাল কর্ডটা কোথায় আছে, কিভাবে কাজ করতেছে। দেখো, একটু খেয়াল করো। As a result, the sound is produced. Similar phenomenon happens in humans. Do you এই know হচ্ছে how? থাইরয়েড কার্টিলেজ, এই থাইরয়েড কার্টিলেজ In এটা। human, the sound is produced due to vibrations in voice box or larynx. Our voice box has two muscular ligaments at the upper end that is called vocal cords. Muscles attached to the vocal cords can make the খেয়াল করো, এই সাদাটা দেখতেছো, সেটাকে ভোকাল কর্ড। এটা কি? আচ্ছা, এই ভোকাল সাদাটা থাইরয়েড কার্টিলেজ থেকে একটা লম্বা লিগামেন্ট, এই থাইরয়েড কার্টিলেজ শুরু হয়ে পিছনে যেটা দেখতেছো, এটা হচ্ছে অ্যারিটেনয়েড। খেয়াল করো, এটা হচ্ছে অ্যারিটেনয়েডের অ্যান্টেরিয়র প্রসেস। কি বলতেছি আমরা? অ্যান্টেরিয়র প্রসেস। ঠিক আছে? এই ভোকাল কর্ডের ভোকাল লিগামেন্টটা থাইরয়েড কার্টিলেজ থেকে শুরু হয়েছে, অ্যাপেক্স থেকে শুরু হয়ে লাগছে কোথায়? অ্যারিটেনয়েডের অ্যান্টেরিয়র প্রসেস। কোথায় লাগছে? অ্যান্টেরিয়র প্রসেসে লাগছে। আর এই যে দেখতেছো, এগুলি সব মাসেল। এগুলি কি? মাসেল। এবং এই যে স্পেসটা যেটা আমরা বলতেছিলাম, এটা কি? ওই যে পাইরিফর্ম ফসা। ঠিক আছে? পাইরিফর্ম ফসা। এখন এখানে অনেকগুলো মাসেল আছে, সেই মাসেলগুলো আমরা জানবো। আর এইটাকে আমরা বলতেছি ফলস। এই জায়গাটাতে যে একটা মেমব্রেন থাকে, এটাকে বলতে হচ্ছে ফলস ভোকাল কর্ড। খেয়াল করো, এগুলি কি বলতেছে? ফলস ভোকাল কর্ড। একটা মেমব্রেন আছে যেটা ফলস। আর ট্রু কোনটা? ট্রু হচ্ছে সাদাটা। ট্রু কোনটা?
এই সাদাটা খেয়াল করো এবার। The cords tight or loose. The quality of voice is different when the vocal cords are tight and thin than when they are loose and thick. The air from the lungs passes through the slit, due to which vocal cord starts vibrating. As a result, sound is produced. Hence, vocal cords are the primary sound source for the production of sound in human. আচ্ছা, এখানে কি বলতেছে খেয়াল করো, ওই ভোকাল কর্ডটা যদি টাইট হয় তাহলে সাউন্ডে তোমার সমস্যা হয়ে যাবে, বেশি লুজ হলে তাও সাউন্ডের সমস্যা হবে। তাহলে এই ভাইব্রেশনটা ডিপেন্ড করতেছে কীরকম, তার উপর তোমার সাউন্ড কীরকম হবে। বুঝতে পারছি না কথাটা? তাহলে এই ভোকাল কর্ড কোথায়, তাহলে তোমরা এবারে ফিল করতেছো এই থাইরয়েড কার্টিলেজের ঠিক পিছনে ভোকাল কর্ড। তাহলে ভোকাল কর্ড কোনটা? লিগামেন্ট, ভোকাল লিগামেন্ট। কী বলতেছে? ভোকাল লিগামেন্ট, যার উৎপত্তি কোথায়? থাইরয়েড কার্টিলেজের একদম এই অ্যাঙ্গেলে, যেখানে আমরা বলছি অ্যাডামস অফ অ্যাপেল, ওই জায়গা থেকে কী তৈরি? লিগামেন্টটা, ভোকাল লিগামেন্ট আসছে, আইসা লাগছে কোথায়? অ্যারিটোনয়েডের অ্যান্টোরিয়র প্রসেসে, অ্যারিটোনয়েডের অ্যান্টোরিয়র প্রসেসে। এটুকু ক্লিয়ার করার চেষ্টা করো। আসো আমরা এবার দেখি যে নোডিউলসটা কাকে বলে। এটা কিন্তু ভোকাল কর্ড, ঠিক আছে? আর এটা হচ্ছে নোডিউলস। এই যে নোডিউলস, এই নোডিউলসের কারণে দুইটা ভালো লাগতেছে না, ভালো করে মিশতেছে না, না মিশার কারণে এই শব্দটা, এই যে ভয়েস ডিজর্ডার তৈরি হচ্ছে, এই হচ্ছে নোডিউলস। ব্যাপারটা ক্লিয়ার না তোমাদের? আসো আমরা যেটা কথা বলতেছিলাম, যে এই যে তোমরা এখানে তাকাও, এই যে থাইরয়েড কার্টিলেজটা আছে, এই থাইরয়েড কার্টিলেজ এটা কোন অংশ? এটা পিছনের অংশ। ধর এটা যদি সামনের হয়, এটা ভিতর দিকের যে অংশটা সেটা কিন্তু এটা, ঠিক আছে? খেয়াল করো, তাহলে এটা পিছনের অংশ। কোন অংশ এটা? পিছনের অংশ। আচ্ছা, এবার আসো এখানের এই জায়গায় এই তিনটা অর্গান এখানে লাগে। একদম উপরে কি লাগে দেখো, এই জায়গাটাতেই লাগে, এই জায়গাটাতে লাগে থাইরো ইপিগ্লুটিস লিগামেন্ট। কি লাগে? থাইরো ইপিগ্লুটিস লিগামেন্ট। মানে এখান থেকে একটা লিগামেন্ট এসে ওই যে ইপিগ্লুটিস যেটা বলছিলাম, মানে ধরো এখান থেকে যে ইপিগ্লুটিসটা আছে সামনে, ওইদিকে একটা লিগামেন্ট লাগে, যার নাম থাইরো ইপিগ্লুটিস লিগামেন্ট। কি নাম বলো? থাইরো ইপিগ্লুটিস লিগামেন্ট। এটা কিন্তু একটা, এটা আনপেয়ার, ঠিক আছে? এবার আসো যে এইটার ঠিক এখানে একটা দুইটা লাগে, সেটা হচ্ছে ভেস্টিবুলার লিগামেন্ট। কি বলতেছি আমরা? ভেস্টিবুলার লিগামেন্ট। খেয়াল করো নামগুলো। ভেস্টিবুলার লিগামেন্ট কোথায়? এখানে একটা, এখানে একটা। এগুলো ভিতরের অর্গান, মানে এই থাইরয়েড কার্টিলেজের এটা কিন্তু ভিতরের, বাইরের সাইড না, বাইরের সাইড এটা। আচ্ছা, এবার আরেকটা কী লাগে? ভোকালিস মাসেল। কি লাগে? ভোকালিস মাসেল। ভোকালিস মাসেল এখানে লাগে। তিনটা পার্টস লাগে, মাঝখানে একটা, দুই পাশে দুইটা, দুই পাশে দুইটা। তাহলে মাঝখানে কি লাগে? থাইরো ইপিগ্লুটিস লিগামেন্ট। দুই পাশে হলো কি? থাইরো ইপিগ্লুটিস, ভেস্টিবুলার লিগামেন্ট। দুই নম্বরটা কি? ভেস্টিবুলার লিগামেন্ট। তারপর কি? ভোকালিস মাসেল। কি নাম? ভোকালিস মাসেল। এবার আসো যে ঠিক এইটা ধরে এইদিকে আরও তিনটা মাসেল লাগে, এদিকে আরও তিনটা মাসেল লাগে। সেই তিনটা মাসেলের নাম কি? থাইরো অ্যারিটোনেট মাসেল। কি নাম? থাইরো অ্যারিটোনেট মাসেল। এখান থেকে নিয়ে ওই অ্যারিটোনেট বোনসের সাথে লাগে। আরেকটা মাসেল থাইরো ইপিগ্লুটিক মাসেল লাগে, আর ভোকালিস মাসেল লাগে। কয়টার নাম বললাম? ভোকালিস মাসেল। আচ্ছা, প্রথমটা কি ছিল? প্রথমটা কিন্তু ভোকাল ফোল্ড ছিল। আমি বলতেছিলাম যে মাঝখানে তিনটা কি ছিল? থাইরো ইপিগ্লুটিক লিগামেন্ট, তারপর ভেস্টিবুলার লিগামেন্ট, তারপর কি ছিল? ভোকাল ফোল্ড। কি ছিল এটা? ভোকাল ফোল্ড। এবার এই নিচ থেকে আরও তিনটা মাসেল লাগে, যে তিনটা মাসেল নাম কি বললাম? থাইরো অ্যারিটোনেট মাসেল, থাইরো ইপিগ্লুটিস মাসেল, আর হলো ভোকালিস মাসেল। কি নাম? ভোকালিস মাসেল। এবার আসো যে পোস্টেরিয়র বর্ডার, এই যে তাকাও, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। এটা যদি সামনে হয়, এটা কি? পোস্টেরিয়র। তাহলে এটা হচ্ছে সুপিরিয়র হর্ন, এটা হচ্ছে ইনফেরিয়র হর্ন। এটা হচ্ছে সুপিরিয়র হর্ন, এটা হচ্ছে ইনফেরিয়র হর্ন। সুপিরিয়র হর্ন কোথায় লাগতেছে? সুপিরিয়র হর্ন কি লাগবে? থাইরো হায়োট লিগামেন্ট। অর্থাৎ এই জায়গাতে এই যে একটা বোনস, যার নাম হলো হায়োট বোন। কি বোন? হায়োট বোন। পিছন দিকে এই সুপিরিয়র হর্নটা কার সাথে লাগে? থাইরো হায়োট লিগামেন্টের সাথে। কি লাগে? থাইরো হায়োট লিগামেন্ট। আর এই যে নিচে যেটা দেখতে এটা হলো ইনফেরিয়র হর্ন। এই ইনফেরিয়র হর্নে কি আছে? ইনফেরিয়র হর্নে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট আছে। সেই জয়েন্টটার সাথে কি তৈরি করতেছে? এটা হলো তোমার ক্রিকোথাইরয়েড জয়েন্ট তৈরি করছে। কি করতেছে? ক্রিকোথাইরয়েড জয়েন্ট তৈরি করছে। এই যে থাইরয়েড গ্ল্যান্ডের সাথে পিছন নিচে কি আছে? ক্রিকয়েড কার্টিলেজ। এটা যদি থাইরয়েড কার্টিলেজ হয়, নিচে কি আছে? ক্রিকয়েড কার্টিলেজ। এই ক্রিকয়েড কার্টিলেজ পিছনে গিয়ে এটা জয়েন্ট তৈরি করতেছে, এটার পিছনের অংশ। এর ফলে বোঝা যাচ্ছে কথাটা? তাহলে ক্রিকোথাইরয়েড জয়েন্ট তৈরি করতেছে। আচ্ছা, এবার আসো যে এই থাইরয়েডের যদি আমরা আরেকটু সামনে যাই,
our voice box has two muscular ligaments. এখানে এই জায়গাটাতে খেয়াল করো, এই জায়গাটাতে এখানে তিনটা মাসেল লাগে। এটা একটা রিজ জায়গা, এই তিনটা প্রমাণে তিনটা মাসেল লাগে। কী কী মাসেল লাগে দেখো, একটা হলো স্টানো হাইওয়েড, সরি স্টানো থাইরয়েড, থাইরো হাইওয়েড, ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেল। কী কী বললাম? তিনটা মাসেল। একটা হচ্ছে বলো আমার সাথে, স্টানো থাইরয়েড, থাইরো হাইওয়েড আর ইনফিরিয়র কনস্ট্রিক্টর। ইনফিরিয়র কোথায় কোথায় লাগে? এই জায়গাটাতে লাগে। এই থাইরয়েড কার্টিলেজের এই জায়গায় তিনটা মাসেল, খেয়াল করো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কয়টা মাসেল বলো? তিনটা। এই একটা মাসেল, দুই পাশে কিন্তু না ইরফান, আর এই পাশে তিনটা মাসেল। তাহলে এখানে লাগতেছে কোনটা? স্টার্নো থাইরয়েড। স্টার্নো থাইরয়েড মানে স্টার্নো নাম থেকে একটা মাসেল গিয়ে এখানে লাগছে, যার নাম হলো স্টার্নো থাইরয়েড। আর হলো থাইরো হাইওয়েড, এই হাইওয়েড থেকে একটা মাসেল এসে এখানে লাগে, তাহলে থাইরো হাইওয়েড। আর হলো ইনফেরিয়র কনস্ট্রিক্টর। ইনফেরিয়র কনস্ট্রিক্টর হচ্ছে যে এই ফ্যারিংসের কিছু মাসেল আছে এই জায়গায়, এই মাসেলগুলো এসে এই জায়গায় লাগছে, এই জায়গাটাতে, যেটাকে বলতেছে ইনফেরিয়র কনস্ট্রিক্টর। এই মাসেলগুলোকে কী করতেছে? আমাদের এই যে ল্যারিংসকে, এই ল্যারিংসকে মুভমেন্ট করতে সাহায্য করতেছে। ল্যারিংসটা, এই যে থাইরয়েড কার্ড ল্যারিংসটা উপরের দিকে উঠতেছে, নিচের দিকে নামতেছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, সামনে যাচ্ছে, পিছনে যাচ্ছে, এই যে মুভমেন্ট করতেছে, এই মাসেলগুলো দায়ী। এই মাসেলগুলো যদি ঠিক মতো কাজ না করে তাহলে মুশারফ কী হবে? এই থাইরয়েড এটা উপর দিকে উঠবে না, নিচের দিকে নামবে না, ঘুরবে না। আর এটা যদি মুভমেন্ট ঠিক মতো না হয় তাহলে ভোকাল কর্ড সেটাও মুভমেন্টের সমস্যা করবে। আর ভোকাল কর্ডের মুভমেন্ট যখন সমস্যা হবে তখন ভোকাল শব্দটা তোমার ডিসঅর্ডার হয়ে যাবে। তাহলে এই তিনটা মাসেলকে আমরা যখন ফিজিওথেরাপি দিব তখন এই তিনটা মাসেলকে কী করবো? আমরা ডিটেপ করবো, করবো না? আমরা করছি, আমরা করবো। কোন তিনটা মাসেল? স্টার্নো থাইরয়েড, থাইরো হাইওয়েড আর ইনফেরিয়র কনস্ট্রিক্টর মাসেল। ঠিক আছে? তোমার ক্রিকোয়েড কার্টিলেজ কি? এখানে ক্রিকোয়েড কার্টিলেজ এইটা, এখানে কি বলতেছি আমরা? এইটা। ঠিক আছে? আশিক কোনটা বলতেছি আমরা? ওইটা। এখন এই ক্রিকোয়েড কার্টিলেজকে বলতেছি স্টোন, ফাউন্ডেশন অফ দ্য স্টোন। এই যে থাইরয়েড কার্টিলেজটা কার উপরে বসবে? ওই ক্রিকোয়েডের উপরে বসবে। ক্রিকোয়েড যদি শক্ত না হইতো, ক্রিকোয়েড কিন্তু ফুল রিং, এখানে কিন্তু ফাঁক নাই। ক্রিকোয়েডে কিন্তু পিছন দিকে পুরো রাউন্ড শেপ, এখানে ফাঁকা নাই। আর এটার উপরে কে আছে? থাইরয়েড কার্টিলেজ আছে। অতএব এই বোন বেজ হচ্ছে ক্রিকোয়েড কার্টিলেজ। কে বেজ? ক্রিকোয়েড কার্টিলেজ বেজ। এখন ফাউন্ডার স্টোন বলা হয়। ঠিক আছে? এখন এর যে পিছন দিকে কার সাথে তৈরি করতেছে? ওই যে বললাম আমরা যে ল্যামিনা, আমরা পোস্টেরিয়রলি কী করছে? ক্রিকোয়েড থাইরয়েড মাসেল লাগে। পোস্টেরিয়রলি কী লাগে? এই যে ল্যামিনাতে এক পিছন দিকে কে মাসেল লাগে? পোস্টেরিয়র ক্রিকিও অ্যারিটোনয়েড মাসেল। কী লাগে? ক্রিকিও অ্যারিটোনয়েড মাসেল। আমরা পরে আসতেছি, আসো আমরা এবার আসি যে কোনাস ইলিস্টিকাস কাকে বলে। এই যে ফাঁকা জায়গাটা দেখো, এই যে ফাঁকা না, এটা হলো থাইরয়েড কার্টিলেজ, এটা হলো ক্রিকোয়েড কার্টিলেজ। এই ফাঁকাতে একটা মেমব্রেন, এর নাম হলো কি? কোনাস ইলাস্টিকাস। বলো। এই কোনাস ইলাস্টিকাস একটা ফাঁকা, একটা ফাঁসা মতো, আর এখানে একটা মাসেল লাগে। এবার আসো যে আমাদের যে অ্যারিটোনয়েড, আমরা একটু এদিকে চলে আসি, নাহলে তোমাদের এখানে কি মাসেল দেখা যাচ্ছে? এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে? আসো এখানে একটু বোঝার চেষ্টা করো এই জায়গাটা। এখন এই যে এটা কি ক্রিকোয়েড কার্টিলেজ না? এই ক্রিকোয়েড কার্টিলেজের উপরে খেয়াল করো, ক্রিকোয়েড কার্টিলেজটা ধরো এই হচ্ছে ক্রিকোয়েড কার্টিলেজ। পিছন দিয়ে গেল, পিছন দিয়ে গিয়ে এরকম একটা চোঙা একটা জায়গা আছে, এটার প্রসেস উপরের, সেই প্রসেসের উপরে অ্যারিটোনয়েডটা বসানো আছে। ধরো এটা যদি ক্যাপ হয় এরকম, এটার উপরে একটা গোল একটা কনকেভ আছে, আবার অ্যারিটোনয়েডের উপরে একটা কনকেভ ফ্যাসেট আছে। সেই ফ্যাসেটটা এর উপরে এরকম বসানো, যার নাম হইলো অ্যারিটোনয়েড। কি নাম? অ্যারিটোনয়েড। এই অ্যারিটোনয়েডের উপরে আবার একটা বোনস আছে যার নাম হলো কর্নিকুলেট। অ্যারিটোনয়েডের উপরে কি আছে? কর্নিকুলেট। তারপরে হচ্ছে কিউনিফর্ম। তাহলে আমরা প্রথমে কি লিখছিলাম? আমরা থাইরয়েড কার্টিলেজের সামনের অংশ, এটা থাইরয়েড কার্টিলেজের সামনের অংশ। এই ভোকাল লিগামেন্ট, এটা কি? ভোকাল লিগামেন্ট। এখন এই যে দেখতেছো এটা কি? অ্যারিটোনয়েড। এই বোনসটা দেখতেছো তোমরা, অ্যারিটোনয়েড বোন। কি বোন? অ্যারিটোনয়েড। এই অ্যারিটোনয়েডের আবার কয়টা সারফেস? তিনটা সারফেস।
একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, একটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়াল অ্যান্টেরিয়র লেটারাল সারফেস, আর একটা মিডিয়াল সারফেস। খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে একটা তিন কোণা বিশিষ্ট একটা বোনস কার্টিলেজ। এটা কি? এটা 3 কোণা বিশিষ্ট একটি বোনস। খেয়াল করো, এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে অ্যারিটোনয়েড। খেয়াল করো, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, এই হচ্ছে লিগামেন্ট, এই হচ্ছে ভোকাল লিগামেন্ট, এটা হচ্ছে কি? ভোকাল লিগামেন্ট বা ভোকাল কর্ড। খেয়াল করো, এখন এইটা হচ্ছে অ্যারিটোনয়েডের অ্যান্টেরিয়র প্রসেস। কি এটা? অ্যান্টেরিয়র প্রসেস। এই অ্যান্টেরিয়র প্রসেসের সাথে এখানে লাগতেছে কি? ভোকাল ফোল্ড, ভোকাল ফোল্ড বা ভোকাল লিগামেন্ট। আর যাহাই ভোকাল লিগামেন্ট তাহাই ভোকাল কর্ড। আচ্ছা, আর এই যে সারফেসটা, এটাকে বলতেছি অ্যান্টেরিয়র লেটারাল, সামনের এবং সাইডে, তাহলে অ্যান্টেরিয়র লেটারাল। আর এটাকে বলতেছি পোস্টেরিয়র সারফেস। এটা কি? পোস্টেরিয়র সারফেস। এটা কি? পোস্টেরিয়র সারফেস। আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র লেটারাল সারফেস। কি বললাম আমি? আমার সাথে বলো, অ্যান্টেরো লেটারাল সারফেস। আচ্ছা, এখন এটা কি বলতেছি আমরা? ভোকাল কর্ড। এটা কি? ভোকাল কর্ড। এবার ওই চিত্রে যাও, ওদিকে যাও, আবার ওদিকে যাও, তাকাও, খেয়াল করো, এটা খেয়াল করো, মাহবুব খেয়াল করো। তাহলে এই যে এইটা হচ্ছে ভোকাল লিগামেন্ট, এর সাদাটা কি? আচ্ছা, এই যে দেখতেছো এইটা হচ্ছে অ্যারিটোনয়েড। এটা কি? অ্যারিটোনয়েড। এখানে অ্যান্টেরো লেটারাল সারফেস এটা, আর পিছনে পোস্টেরিয়র সারফেস। পিছনে কি বলো? পোস্টেরিয়র সারফেস। সামনে কি বলছি আমরা? অ্যান্টেরিয়র। আচ্ছা, এবার আসো যে অ্যান্টেরিয়র তো ভোকাল লিগামেন্ট লাগে, অ্যান্টেরো লেটারাল কি লাগে? ভেস্টিবুলার লিগামেন্ট কোথায় লাগতেছে? অ্যান্টেরো লেটারালি। আর ভোকালিস মাসেল লাগতেছে। কি মাসেল লাগতেছে? ভোকালিস মাসেল লাগতেছে। কোন জায়গায়? এই জায়গাটাতে। ঠিক আছে, কি লাগতেছে বলো আমার সাথে? এই হচ্ছে ভোকালিস মাসেল, আর একটা হচ্ছে তোমার ভেস্টিবুলার লিগামেন্ট, এই জায়গাটাতে লাগতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে, খেয়াল করো, এই অ্যারিটোনয়েডটা যেটা দেখলাম, খেয়াল করো, এই অ্যারিটোনয়েডটা যখন এরকম ঘুরে, তখন ভোকাল কর্ডটা ফাঁক হয়, আর যখন এরকম লাগে তখন একসাথে মিশে। কে ঘুরে? অ্যারিটোনয়েড ঘুরে। কি ঘুরে? অ্যারিটোনয়েড ঘুরে। তাহলে এই যে, আর এই ঘুরবে কি ঘুরবে না, এটা কি ডিপেন্ড করতেছে কির উপরে? এই বাতাসের উপরে। যেমন ধরো, খেয়াল করো, আমি শ্বাস নিতেছি, হ্যাঁ, আমি শব্দ বের করলাম, মনে করো সাপোজ ক, এই যে ক শব্দ বের করতেছি, এই বাতাস এই ট্রাকিয়া দিয়ে এসে, এই ব্রঙ্কিয়া দিয়ে এসে ট্রাকিয়াতে আসতেছে, ট্রাকিয়ার উপরে আসে থাইরয়েড কাঠিতে দিয়ে আসতেছে, তখন ওই ভোকাল কর্ডটা এরকম রিদম হইতেছে, এরকম ফাঁক হচ্ছে, এরকম মুভমেন্ট করতেছে, তখন আমি ক শব্দটা উচ্চারণ করতেছি। তাহলে এই ক শব্দটা উচ্চারণ করতেছি, এই ভোকাল লিগামেন্টটা ঠিকমতো কী করতে? মুভ করতেছি বিধায় কিন্তু আমি সুস্পষ্টভাবে শব্দটা উচ্চারণ করতে পারতেছি। যদি না আমার ভোকাল কর্ডটা ভালো মুভমেন্ট না হইতো, তাহলে সঠিকভাবে আমি কি করতে পারতাম না? এই ক শব্দটা উচ্চারণ করতে পারতাম না। ঘুরতেছে, দেখছো? তাহলে এই ঘোরাটা ডিপেন্ড করতেছে, ঘুরতেছে বলে কি ভোকাল কর্ড কাছে চলে আসতেছে আর ফাঁক হচ্ছে। ক্লিয়ার না আশিক? আর এই যে মাসেল দেখো, এই একটা মাসেল আছে, এই একটা মাসেল আছে, এবং লাস্টে এই একটা মাসেল আছে, ট্রান্সভার্স অ্যারিটোনয়েড মাসেল মনে হয় সম্ভবত এটার নাম, বুঝছো? এর একটা মাসেল আছে, এই মাসেলটা কী করতেছে? এটা টানতেছে। যখন এটা এদিকে টানতেছে, এই যে এই মাসেলটা, এই যে কি নাম দেখো তো, কি লেখা আছে? ট্রান্সভার্স অ্যারিটোনয়েড। এই মাসেল যখন ক্লোজ করতে কি হচ্ছে? টানতেছে, কি দেখতেছো? তাহলে এই মাসেলটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে ভোকাল কর্ডের মুভমেন্টের জন্য, তাই তো সাকিব? এই মাসেলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, এই মাসেলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, তাই তো আশিক? মাহবুব, তাহলে এইটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজের ভিতরের অংশ, এই হচ্ছে অ্যাপেক্স। কি বললাম? আবার পিছনে যাই, খেয়াল করো। তাহলে এই যে থাইরয়েড, এটা কি কার্টিলেজ? থাইরয়েড কার্টিলেজ। এটা হায়োড বোন। এটা কি? হায়োড বোন। আর এই যে এটা ভিতরের সারফেস, এই যে এই জায়গাটাতে কি হচ্ছে? ওই যে তোমার থাইরয়েড লিগামেন্ট এখান থেকে এসে এইটাই বোনটার নাম অ্যারিটোনয়েড। এর নাম কি? এটার উপরে কর্নিকুলেট, তারপরে হলো কিউনিফর্ম। তাহলে এইটার উপরে ওই তিনটা বোনস লাগানো, তিনটা কার্টিলেজ লাগানো, আমরা বলতেছি অ্যারিটোনয়েড, তাই তো? তাহলে এই যে এটা হলো অ্যান্টেরিয়র প্রসেস। খেয়াল করো ইরফান, অ্যান্টেরিয়র প্রসেস, এটা হলো পোস্টেরিয়র প্রসেস। এটা হচ্ছে অ্যান্টেরিয়র প্রসেস, এটা হচ্ছে পোস্টেরিয়র প্রসেস। পোস্টেরিয়র প্রসেসে মাসেল লাগতেছে, অ্যান্টেরিয়র প্রসেসে কি লাগতেছে? ভোকাল লিগামেন্ট, মাহবুব। আর পিছন দিয়ে কি লাগতেছে? থাইরয়েড অ্যারিটোনয়েড মাসেল, ট্রান্সভার্স অ্যারিটোনয়েড মাসেল। আর এই একটা মাসেল, আর এখানে ভোকালিস মাসেল। কি মাসেল আছে? এখানে আরও তিনটা মাসেল, ভোকালিস মাসেল আছে, তারপরে
এপিগ্লোটিস ফোল্ড লিগামেন্ট আছে না, পড়ছিলাম যে প্রথমে, এই মাসেলগুলো আছে। তাহলে এই মাসেলগুলো তাহলে আমরা বুঝলাম, দেখো তাহলে এই মাসেল, এই 3টা মাসেলের কাজ করতে হবে। পাশাপাশি ওই যে আমরা মাসেল বললাম যে ট্রান্সভার্স অ্যারিটোনেট মাসেল আছে, তারপরে পিকো অ্যারিটোনেট মাসেল আছে। লিটারালি এই মাসেলগুলোকে আমাদের কাজ করতে হবে কোন ক্ষেত্রে? ভয়েস ডিসঅর্ডারের ক্ষেত্রে। এটার উপরে আমাদের মূলত কাজ থাকবে। যদি আমরা এটার উপরে কাজ করি, সঠিকভাবে এটা যদি ম্যানেজমেন্ট দিতে পারি, তাহলে ভয়েস ডিসঅর্ডারে এই তোমার ভোকাল ফর্নোডিউলস অনেক ভালো কাজ হবে ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।